এটাই সেই অন্ধকার ঘর। এখানে আজও আছে ভয়ানক ৩৫ কেজি ওজনের সেই তলোয়ার, যার এক আঘাতেই ধড় থেকে আলাদা হয়ে যেত গর্দান। এই পথ সোজা চলে গেছে গুপ্তধনের অন্দরে। এগুলো কি পয়সা নাকি মোহর? এখানে এমন কিছু জায়গা রয়েছে যেখানে অপরাধীকে হাতির পায়ের তলায় পিষ্ট করে শকুন দিয়ে খাওয়ানো হতো। এই লোহার সাথেই হাতি বাঁধা থাকত। এটি এমন এক জায়গা যার প্রতিটি কোণার নজর কাড়া সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে ভয়ানক সব ইতিহাস। ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা ভারতের রাজস্থানের প্রাচীন শহর পোখরান থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি এমন কিছু জানতে যাচ্ছেন যা আপনার শরীর হিম করে দেবে। তবে এই পোখরান শুধু রাজা রানীর কাহিনীর জন্যই নয়, বরং এটি পারমাণবিক শহর নামেও পুরো দুনিয়ায় বিখ্যাত। হ্যাঁ দর্শক, এখানকার মাটিতেই ভারত প্রথমবারের মতো সফল পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল, যেই ঘটনা এই জনপদকে রাতারাতি পুরো দুনিয়ার কাছে পরিচিতি দিয়েছিল। ১৯৯৮ সালে প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের হাত ধরে ভারত পুরো দুনিয়ায় পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল এই মাটি থেকেই। পোখরান এটি থর মরুভূমির পেটের মধ্যে থাকা নিম্ন আয়ের এক ঐতিহাসিক শহর। জয়সলমের থেকে যার দূরত্ব ১৩৫ কিলোমিটার আর বাংলাদেশ থেকে দূরত্ব প্রায় ২৫০০ কিলোমিটার। পোখরান রেলওয়ে স্টেশন থেকে একটি অটো নিয়ে রওনা হওয়ার পর আশপাশটা দেখতে দেখতে মোটামুটি ৭-৮ মিনিটের মধ্যেই আমি পৌঁছে যাই ঐতিহাসিক পোখরান দুর্গের দুয়ারে। হ্যাঁ দর্শক, এটাই সেই গা শীতল করে দেওয়া ভয়ানক দুর্গ পোখরান। এটা হলো এর প্রধান প্রবেশদ্বার, তবে ওই সময় এটা সাধারণ মানুষদের চলাচলের কোনো গেট ছিল না। এটা ব্যবহার করতেন শুধুমাত্র মহারাজা, প্রধান সেনাপতি সহ সৈন্যরা, আর সাধারণ লোকদের জন্য ছিল আলাদা ফটক। আর এই গেট দিয়ে ভেতরে ঢুকে রাজা রানীরা সরাসরি এই যে বন্ধ থাকা আরেকটি গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেন। তবে এখানে আসার পর ভেতরে প্রবেশ করার আগেই আপনি যদি এই ইমারতগুলোর দিকে একটু তাকান, তাহলে মনে হবে ভেতরটা খুব বেশি বড় নয়। কিন্তু বাস্তবতা হলো শুধু এর উঠান দেখেই আপনি চমকে উঠবেন। উঠানটি এতটা বিশাল। আমরা মোটামুটি ৩টা প্রবেশদ্বার মারিয়ে এখানে পৌঁছেছি, তবে এটা কিন্তু মূল চত্বর নয়, মানে এইটা ওই উঠান নয়। এখানকার এটা রানীমহল, ৯ রানীর প্রাসাদ এটা, আর এইটা রাজমহল, রাজার প্রাসাদ। তবে তার এই প্রাসাদটি বর্তমানে হেরিটেজ হোটেল করে দিয়েছে, যে কারণে দর্শনার্থীদের প্রবেশ সেখানে নিষিদ্ধ। তবে আপনি যদি পোখরান এসে এই হোটেলে রাত কাটাতে চান তাহলে ভেতরে যেতে পারবেন, তবে ঘোরাঘুরির জন্য যাওয়া নিষেধ। এখানে ৯ রানীর প্রত্যেকের জন্যই ছিল ঝাড়ুখাযুক্ত আলাদা আলাদা জানালা। তবে ইতিহাসে এই প্রাসাদটি পরিচিত রুঠি রানীর প্রাসাদ নামে। হ্যাঁ দর্শক, এখানকার রাজার স্ত্রীদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন জয়সলমেরের মহারাজা রাওয়াল লুনকারনের রাজকন্যা উমেদি ভাট্টিয়ানি, যিনি ইতিহাসে রুঠি রানী বা
রাগী রানী নামে পরিচিত। আর রাজকীয় এই স্থানটি ছিল এখানকার মহারাজা মালদেও রাঠোরের বসার জায়গা। মালদেও রাঠোর ছিলেন মূলত মারুয়া রাজ্যের মহারাজা, যার রাজধানী ছিল যোধপুর। অর্থাৎ আগের পর্বে সম্রাট শাহজাহানের নানা বাড়ির যে প্রাসাদ দেখিয়েছিলাম সেটাই ছিল রাজা মালদেওয়ের দুর্গ। তিনি ওখান থেকেই শাসন করতেন পুরো রাজ্য। তবে তিনি যখন এখানে আসতেন তখন রাত কাটাতেন এই প্রাসাদে, যেটি এখন হেরিটেজ হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। মহারাজা মালদেও রাঠোরের 9 রানীর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন রুঠি রানী। জনশ্রুতি আছে যে মহারাজা মালদেওয়ের সঙ্গে বিয়ের প্রথম রাতেই একটি ভুল বোঝাবুঝির কারণে তিনি সারা জীবন রাগের বশে রাজার কাছ থেকে আলাদা থেকেছেন। আর এই কাহিনী পুরো রাজস্থানী ইতিহাসেই খুবই জনপ্রিয়। তবে রানীর এই বিশাল প্রাসাদের মূল অন্দরে প্রবেশ করতে হয় এই ছোট্ট দ্বার দিয়ে। প্রবেশদ্বারটি আকারে ছোট হলেও রাজকীয়তার দিক থেকে এটি বেশ অনন্য। পুরোটা নানা ধরনের নকশায় আবৃত। দরজার দুই পাশে একটি করে ফ্রেমে আঁকা রয়েছে নান্দনিক দেয়াল চিত্র, যেখানে বাম দিকের চিত্রে একজন নারী রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাক পরে অতিথিকে স্বাগত জানাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ডান দিকের নারী দাঁড়িয়ে রয়েছে মাথায় জল ভর্তি কলস নিয়ে। আর এই দ্বার দিয়ে ভেতরে পা রাখতেই আপনার সামনে হাজির হবে একটি বিশাল আকারের উন্মুক্ত উঠান। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই ঐতিহাসিক জায়গায়। এখানে মাঝখানে, উঠানের ঠিক মাঝখানে একটি উঁচু মঞ্চের মতো জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন পেছনে। এই মঞ্চটি আসলে অনুষ্ঠানের মঞ্চ, অর্থাৎ প্রাসাদে নানা ধরনের অনুষ্ঠান হতো, নাচ গান, রাজপুতদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। যে অনুষ্ঠানই হতো না কেন সেটা এই মঞ্চ কেন্দ্রিকই হতো, এবং এই চারপাশের ইমারত থেকে সেই সব অনুষ্ঠান রাজা রানীরা দেখত। চারপাশটাই আসলে বিভিন্ন ইমারতে ঘেরা, অর্থাৎ বাড়িঘর যেটাকে আমরা বলি, প্রাসাদ যেটাকে বলি, সেই প্রাসাদের চারপাশটাই প্রাসাদ, আর মাঝখানে বিশাল একটি উঠান। এটি ছোটোখাটো উঠান নয়, অনেক বড় উঠান। হ্যাঁ দর্শক, উঠানটি আসলেই বিশাল আকারের। অনেক স্কুলেও এত বড় মাঠ নেই যত বড় এই উঠান। এখানে যখন অনুষ্ঠানাদি হতো তখন রানীরা তার প্রাসাদের বেলকুনিতে বসেই তা উপভোগ করতেন। তবে রাজার বসার জন্য ছিল আলাদা স্থান। আর এই ঐতিহাসিক উঠানের নিচেই রয়েছে একটি সুবিশাল সুড়ঙ্গ, যার 13টি দুয়ার রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও এর প্রতিটি দুয়ারই স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে মাটির নিচে একটি অন্ধকূপ রয়েছে, যেখানে অপরাধীদের বন্দী করে রাখা হতো। তবে মূল ঘটনায় যাওয়ার আগে রুঠি রানীর কাহিনী বিস্তারিত জানাতে চাই। সময়টা 1532। যোধপুরের সিংহাসনে বসেন মহারাজা মালদেও রাঠোর। তিনি এমন এক সময় সিংহাসনে বসেন যখন তাদের জয়সলমীরের মহারাজার সাথে ব্যাপক বিরোধ চলছিল, রীতিমতো থমথমে অবস্থা। সময় যত গড়ায় পরিস্থিতি ততই জটিল হয়ে পড়ে। সমস্যা সমাধানে একটি সন্ধি হয়। যোধপুরের মহারাজা মালদেও রাঠোর জয়সলমীরের মহারাজা রাওয়াল লুনকারনের রাজকন্যা উমাদে ভাট্টিনীকে বিয়ে করেন। কিন্তু বিয়ের রাতে মহারাজা মালদেওয়ের সঙ্গে অভিমানের পর রানী উমাদি ভাট্টিনী এই দুর্গে চলে আসেন এবং এখানেই থাকতে শুরু করেন। 1536 সালে তাদের বিয়ে হয়। পোখরান ওই সময় ছিল মারওয়ার রাজ্যের একটি গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত জায়গা, তাই রানীর জন্য এটি ছিল একটি নিরাপদ আশ্রয়। রানীর রাগ ভাঙাতে একবার মহারাজা মালদেও তার এক বিশ্বস্ত কবি ঈশ্বর দাসকে এখানে পাঠিয়েছিলেন। তিনি রানীকে এমন কিছু কথা বলেন যা শুনে
রানী মানসিকভাবে ভেঙে পড়েন এবং তিনি দ্রুত স্বামীর কাছে যাওয়ার প্রস্তুতি নেন। কিন্তু পরে তার এক দাসীর কথা শুনে আবারও তিনি ভুল বোঝাবুঝির শিকার হন, ফলে রানী এখানেই থেকে যান। তবে ওই সময় এখানে এমন চোখ ধাঁধানো রাজকীয় প্রাসাদ ছিল না। এটি ওই সময় ছিল মূলত মারওয়ার রাজ্যের একটি সামরিক দুর্গ। পোখরান ভৌগোলিকভাবে মারওয়ার রাজ্যের রাজধানী যোধপুরের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত। এর পশ্চিম দিকেই ছিল প্রতিপক্ষ রাজ্য জয়সালমের এবং আরও পশ্চিমে সিন্ধু প্রদেশ। মহারাজা মালদেও রাঠোর তার রাজ্যের পশ্চিমাঞ্চলীয় সীমান্তকে সুরক্ষিত করার জন্য একটি শক্তিশালী সামরিক ঘাঁটির প্রয়োজনীয়তা অনুভব করেন, আর এ কারণেই তিনি এখানে একটি সামরিক দুর্গ তৈরি করেন। তবে আজ এখানে এই যে নয়ন জুড়ানো নকশায় ঢাকা রাজপ্রাসাদগুলো রয়েছে, তা তিনি সেনাবাহিনীর জন্য তৈরি করেননি। শুরুতে এটি সেনা ঘাঁটিই ছিল এবং পরবর্তীতে যখন তিনি তার রানীর রাগ কোনোভাবেই ভাঙাতে পারছিলেন না এবং তার ওই রানী যেহেতু এখানেই স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন, সে কারণেই মূলত তিনি এটি একটি ক্যান্টনমেন্ট হওয়া সত্ত্বেও রানীর জন্য তৈরি করেন এই প্রাসাদ। আগেকার সময় রাজা বাদশারা যেখানে যেই অভিযানেই যেতেন না কেন, সেখানেই তাদের সঙ্গে যেতে হতো তাদের স্ত্রীদের। আর যেহেতু তার রানীর সংখ্যা ছিল 9 জন, তাই তিনি এখানে তার বাকি রানীদের জন্যও তৈরি করেন আলাদা আলাদা কক্ষ, আর নিজের জন্য তৈরি করেন এই বাদশাহী প্রাসাদ। এই প্রাসাদ নির্মাণের পেছনে আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে, এত বড় ঘরের কন্যাকে বিয়ে করে মহারাজা নিশ্চয়ই তার রানীকে কুঁড়ে ঘরে রাখতে পারেন না। তিনি নিজেও তো মহারাজা, আবার তার স্ত্রীও আরেক মহারাজার কন্যা, তাই রানীকে খারাপ জায়গায় রাখলে তার নিজেরই তো সম্মানহানি হবে। এমন নানা বিষয় মাথায় রেখেই হয়তো এখানকার এই মহল তিনি তৈরি করেছেন। দেখুন, এটি বেলকনি। এখানে বসেই রানী উঠানের অনুষ্ঠানাদি দেখত। বেলকনিটি কি রাজকীয় তা কি খেয়াল করেছেন? দেখুন, পুরো উঠান দেখা যাচ্ছে। আর এই চত্বরটি দারুণ খোলামেলা, সূর্যের আলো পড়ছে। এইটা রানীর বেডরুম। এটা ড্রেসিং টেবিলের মতো লাগছে, কিন্তু ওপরে আয়না বসানো ছিল কিনা বুঝতে পারছি না, তবে দেখতে ওইরকমই মনে হচ্ছে। এবং এপাশেও একটি বেশ বড় খোলা জানালা রয়েছে, বেলকনির মতোই। বেশ বাতাস রয়েছে এখানে। এইটা রানীর দাসীর কক্ষ। এখান থেকেও উঠান দেখা যেত। ওই যে দেখুন, ওখানেই রাজা বসতেন। এগুলো পুরোটাই আসলে রানী মহল। দরজার এই স্থানেই ছিল সুড়ঙ্গে যাওয়ার সিঁড়ি, কিন্তু সেটা দেয়াল তুলে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং রঙও করে দেওয়া হয়েছে। ওই ধরনের 13টি সুড়ঙ্গ মুখ এখানকার বিভিন্ন জায়গায় রয়েছে, যার সবগুলোই বন্ধ। আর এইটা আমি ভেবেছিলাম যে রানীর রান্নাঘর, কিন্তু এখানকার একজন গাইড জানালো এটা রানীর গোসলখানা, হাম্মাম। আর এই যে এই 3টি জায়গা দেখছেন, এখানে নাকি পানি ভর্তি কলস রাখা হতো। আবার অনেকেরই ধারণা যে এটি ডাইনিং রুম এবং এখানে কলস ভর্তি পানিই রাখা হতো, কিন্তু সেটা পান করার জন্য। জানি না আসল সত্য কি। আসলে রানীর প্রাসাদের সবগুলো কক্ষই বড়ই রহস্যময়। গায়ে সংস্কারের রং পড়ে পুরনো দিনের অনেক কিছুই একেবারে ঢেকে গেছে। তাই এটি রান্নাঘর নাকি হাম্মাম কিছুই বোঝার উপায় নেই। এই কক্ষের পাশেই রয়েছে আরেকটি সিঁড়ি, যা সোজা আপনাকে নিয়ে যাবে সেই রাজকীয় উৎসব উঠানে। 1540 সালে এখানকার এই প্রাসাদগুলো নির্মাণের কাজ শুরু করেন মহারাজা মালদেও, যা শেষ হয় 1545 সালে। অর্থাৎ 1536 সালে রানী উমাদি ভাট্টিনী বা রুঠির রানীর সাথে বিয়ে হলেও মহারাজা পরের 4 বছর পর্যন্ত রানীর রাগ ভাঙানোর চেষ্টা করেছেন।
কিন্তু ব্যর্থ হয়ে বিয়ের 4 বছর পর 1540 সালে রানীর জন্য এখানেই তৈরি করেন এই বিশাল প্রাসাদ। কিন্তু বিয়ের প্রথম রাতের পর আর কোনোদিনই যেহেতু রানী মহারাজার কাছে যাননি, তাই এই বিষয়টি নিয়ে কেউ যাতে কানাঘষা বা বদনাম ছড়াতে না পারে, তাই মহারাজা মালদাও এখানে একটি কঠিন আইন জারি করেন। যারা মহারাজাকে নিয়ে কটু কথা ছড়াবে তাদেরকে হাতির পায়ের নিচে পিষ্ট করে মারার নির্দেশ দেন তিনি। শুধু তাই নয়, তিনি এই অপরাধে দেয়ালের সাথে পেরেক বিদ্ধ করে মানুষকে টাঙিয়ে রেখে তিলে তিলে মৃত্যু আর মৃত্যুর পর সেই দেহ শকুন দিয়ে খাওয়ানোর কঠিন এক ফরমানও জারি করেন এখানে। আসলে এই ধরনের আইন রাজস্থানের প্রায় সবগুলো রাজ্যেই চালু ছিল, এমনকি মুঘল সাম্রাজ্যেও চালু ছিল এই আইন। তবে এই শাস্তি তারাই পেত যারা রাজা বা বাদশার সাথে নাফরমানি কিংবা বিদ্রোহ করত এবং রাষ্ট্রদ্রোহী অপরাধীরা। পর্দায় এই যে চত্বরটি দেখতে পাচ্ছেন, এটা আস্তাবল, যেখানে হাতি ঘোড়া যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত রাখা হতো। আর এখানকার হাতি দিয়েই ভয়ানক সেই শাস্তি কার্যকর করা হতো। এগুলো প্রায় 550 বছরের পুরনো, তবুও আজও এখানে আদি আমলের অনেক কিছুই অবিকল রয়েছে। আমি এখন কথা বলছি আস্তাবলের সামনে থেকে। আমি যে জায়গাটিতে হাঁটছি এই জায়গাটি ছিল এখানকার হাতি ঘোড়া বাঁধার জায়গা এবং সৈন্য সামন্ত থাকার জায়গা। আমার আশপাশে এখনও সেই চিহ্ন রয়েছে। যেমন এই যে পাশে দেখতে পাচ্ছেন যে একটি পাত্র, এই পাত্রটি আসলে হাতি ঘোড়াদের পানি খাওয়ার পাত্র। এরকম পাত্র এখানে বেশ কয়েকটি রয়েছে, যেমন এটি একটি রয়েছে, তারপরে ওই যে ওই পাশে দরজার পাশে একটা রাখা আছে, তারপর ওই যে ওই পাশে রাখা আছে। এছাড়া বিভিন্ন জায়গায় সে আমলে যে হাতি বা ঘোড়া বেঁধে রাখা হতো সেই বেঁধে রাখার খুঁটিগুলো এখানে আছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা একটা খুঁটি, কিংবা এই যে দেয়ালের পাশ দিয়ে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আসলে হাতি ঘোড়া বেঁধে রাখার জায়গা। এই যে এই পাশ দিয়ে মোটা রশ্মি দিয়ে দেখুন, এই যে মোটা রশ্মি দিয়ে এই পাশ দিয়ে মোটা রশ্মি দিয়ে বেঁধে রাখা হতো। আর ওখানে যেমন হাতি ঘোড়া বাঁধার জায়গা রয়েছে, তেমনি এই যে এই আশপাশটাও রয়েছে হাতি ঘোড়া বাঁধার জায়গা। আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এখানে এই ঘরের ভেতরেই মূলত ঘোড়া থাকতো। কিভাবে ঘোড়া থাকতো তার একটা ডেমো এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে দেখুন, একটি ঘোড়া বেঁধে রেখে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে আসলে ঘোড়া এখানে বাঁধা থাকতো। আর এই যে মাঝখানে যে উঁচু মঞ্চের মতো জায়গা দেখতে পাচ্ছেন, এখান থেকে সেনাপ্রধান তিনি জরুরি কোনো ঘোষণা যদি দেওয়ার থাকে তাহলে তিনি এখানে এসে ঘোষণা দিতেন। পর্দায় এই যে খোলা স্থানটি দেখতে পাচ্ছেন, এখানেই হাতির পায়ে পিষ্ট করা হতো অপরাধীদের। আর এটা রানীমহলের পেছন সাইড। মাঝখানে যে ছোট্ট দেয়ালটি দেখতে পাচ্ছেন এটা ওই সময় ছিল না। আমাদের গাইড জানিয়েছেন এই ঝাড়ুখাযুক্ত জানালা দিয়ে রানী যাতে এই দৃশ্য দেখতে পায় সেজন্যই মূলত এখানেই এই কঠিন শাস্তি কার্যকর করা হতো। রানীকে মহারাজা কি পরিমাণ ভালোবাসতেন তা বোঝানোর জন্য রানীকে নিয়ে কটু কথা বলা অপরাধীকে রানীর চোখের সামনেই শাস্তি দিত। অন্যের জীবন নিয়ে মহারাজা তার রানীকে ভালোবাসার কঠিন পরীক্ষা দিয়েছেন, কিন্তু তবুও মন গলেনি রুঠা রানীর। মানুষ যেন মহারাজা আর রানীকে ঘিরে কটুকথা ছড়াতে না পারে সেজন্য মহারাজা মালদাও এই দুর্গে অনেকগুলো গেট থাকা সত্ত্বেও শুধুমাত্র এই চিকন ছোট্ট ফটকটি বরাদ্দ করেছিলেন সাধারণ লোকদের জন্য। মহারাজা মালদাও এখানে এমন ভয়ানক ফরমান জারি করলেও ঠিক কোন বিষয়ে রানীর সাথে তার ভুল বোঝাবুঝি হয়েছিল তা আজও জানা যায়নি। তবে এই দুর্গটি আরও এক কারণে ইতিহাসে ব্যাপকভাবে পরিচিত। মুঘল সম্রাট হুমায়ুন 1540 সালে ঐতিহাসিক কৌনুজের যুদ্ধে শের শাহ সুরির কাছে পরাজিত হয়ে এই পোখরানের বুকের উপর দিয়ে
লাহোরের দিকে অগ্রসর হন। অনেকেই বলে থাকেন সম্রাট হুমায়ুন লাহোর যাওয়ার পথে এই দুর্গেই আশ্রয় নিয়েছিলেন। অনেক ইতিহাসবিদ বিষয়টিকে মহারাজা মালদেবের উদারতা হিসেবেও আখ্যা দেন। কিন্তু আসল সত্য হল মহারাজা মালদেও রাঠোর ছিলেন একজন সুযোগ সন্ধানী, কৌশলী এবং যুদ্ধবাজ শাসক। সম্রাট আকবরের নবরত্ন আবুল ফজল আকবরনামায় লিখেছেন, মালদেও যখন জানতে পারেন যে হুমায়ুনের সাথে খুব কম সংখ্যক অনুসারী আছে এবং শের শাহের বিশাল বাহিনী তার পিছু ধরেছে, তখন তিনি তার অবস্থান পরিবর্তন করেন। রাজপুত সর্দারদের পরামর্শে তিনি সিদ্ধান্ত নেন ক্ষমতাচ্যুত মুঘল সম্রাটকে আশ্রয় দিলে শের শাহের মতো শক্তিশালী শত্রুকে ডেকে আনা হবে, যা তার রাজ্যের জন্য বিপজ্জনক হতে পারে। সম্রাট হুমায়ুন তখন বুঝতে পারেন মালদেবের কাছে আশ্রয় নিলে তিনি হয়তো তাকে শের শাহের হাতেই তুলে দেবেন, তাই তিনি এখানে আশ্রয় না নিয়েই দ্রুত লাহোর হয়ে পারস্যে চলে যান। তবে একথা সত্য যে মহারাজা মালদেও ছিলেন একজন যুদ্ধবাজ শাসক। তার তরবারির সামনে নত হয়েছিল আশেপাশের প্রায় সবগুলো রাজ্যই। তিনি কেবল বহিরাগত আক্রমণই ঠেকাননি, বরং নিজের রাজ্যকে রাজপুতানার সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিতে রূপান্তরিত করেছিলেন। এরই অংশ হিসেবে তিনি এই সামরিক ঘাঁটিও অত্যন্ত কৌশলী এবং শক্তিশালীভাবে তৈরি করেন। তিনি তার জীবনে 52টি যুদ্ধে লড়েছেন। দিল্লির সুলতান শের শাহ সুরির বিরুদ্ধে গিরিসমলের যুদ্ধে যেমন লড়াই করেছেন, তেমনি রাজ্য দখলের জন্য মেরতার যুদ্ধে লড়েছেন রাঠোর শাসক ভীমদেবের বিরুদ্ধে। একইভাবে লড়াই করেছেন নাগৌর থেকে বিকানের, আজমির থেকে খানদেলা, সোহাত থেকে শিবানার। সব জায়গায় পড়েছে তার তলোয়ারের থাবা। এটাই সেই ঐতিহাসিক তলোয়ার, যার ওজন 35 কেজি। তবে এখানকার গাইড জানিয়েছেন মহারাজা মালদেও রাঠোরের উচ্চতা ছিল 8 ফুট, আর এই বিশাল দেহী মহাপালোয়ানের বীরত্বের প্রতীক হল এই তলোয়ার। এখানে তলোয়ার ছাড়াও তার ব্যায়াম করার 2টো গদা রয়েছে, আর রয়েছে গুপ্তধন রাখার সিন্দুক। সালে মারা যান মহারাজা মালদেও রাঠোর। স্বামীর মৃত্যুর পর এখানকার প্রথা অনুযায়ী এই দুর্গেই রুঠি রানীকে জীবন্ত অবস্থায় সতীদাহ করা হয়। দর্শক মণ্ডলী, মোহনীয় নকশায় গড়া প্রিয় রানীর জন্য স্বপ্নের এই প্রাসাদের সাথে এমন হাজারো রৌমহর্ষক আর বেদনার ইতিহাস জড়িয়ে আছে, যে ইতিহাসের সবগুলো পৃষ্ঠা কারো পক্ষেই আজও উল্টানো সম্ভব হয়নি। পোখরান, মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এক ভিন্ন রকম দুর্গ।